জান, ওঠো, নামাজ পড়তে হবে তো। জান আরেকটু। বলেছি না, নামাজের সাথে নো কম্প্রোমাইজ। তুমি যদি নামাজ না পড়ো তাহলে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেবে খারাপ কাজ করার জন্য। খারাপ কাজ করলে তুমি তো আল্লাহর অপ্রিয় বান্দা হয়ে যাবে। তুমি কি চাও আল্লাহর অপ্রিয় হতে? না, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, অপ্রিয় বান্দা হতে চাই না। দেখো, আমি উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার দোয়া পড়েছো? আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর জীবন দান করেছেন এবং তার দিকেই প্রত্যাবর্তন। মাশাআল্লাহ, গুড বয়। এখন চলো, ওঠো, অজু করে নামাজ পড়তে হবে তো। হুম। আয়াত আর আনাফ অজু করে সালাত আদায় করে নিল। আয়াত আনাফকে কিছু উপদেশ দিল। আনাফ মন দিয়ে শুনল। আসলে ছোট বাচ্চাদের আপনি যেভাবে শেখাবেন সেভাবে ওরা বেড়ে উঠবে, তাই বাচ্চাদের সঠিক শিক্ষা দিন। ছোটবেলায় বাচ্চারা যা শেখে সেটা কখনো তারা ভোলে না। একটু আলো ফুটতেই আয়াত আর আনাফ বাগানে হাঁটতে নামলো। আয়াত আর আনাফ বাগানে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর ছোটাছুটিও করতে লাগলো। আনাফ কি যেন করছে, তাই আয়াত ওকে ধরার জন্য পেছন পেছন দৌড়াচ্ছে। এবারে সকলেই নামাজ পড়ে ঘুমায় না। সকলেই প্রায় বেলকনিতে দাঁড়িয়ে সকাল উপভোগ করে। কিছুক্ষণ পর আনাফ আর আয়াত বাড়ির ভেতরে ঢুকলো। আদিয়ান চৌধুরী 3 ভাই বসে চা খাচ্ছিল আর কিছু বিষয় নিয়ে কথা বলছিল। সাথে আশিয়ানও আছে। মূলত অফিসের কিছু একটা নিয়ে কথা বলতেছে। ওরা গিয়ে সোফায় এক কোণায় বসে পড়ল। আয়াত মন দিয়ে কথা শুনছিল। অফিসে কি হয়েছে? অফিসের টাকা থেকে 5 কোটি টাকা গায়েব, কিন্তু কে করেছে সেটা কেউ ধরতে পারছে না। সব শুনে আয়াত বলল, ম্যানেজারকে চেপে ধরো, তাহলেই সব বেরিয়ে যাবে। কথা শুনে সবাই ওর দিকে তাকালো। তখন আশিয়ান বলল, আরে ম্যানেজার আঙ্কেল আমাদের অনেক পুরনো লোক, 30 বছর ধরে উনি আমাদের কোম্পানিতে আছেন। এখন শেষ বয়সে এসে যদি ওনাকে এসব বলি তাহলে ব্যাপারটা কেমন দেখায়? তাহলে তোমরা বলছো সে নির্দোষ? ম্যানেজার খুব সৎ, এত বছর ধরে আমাদের কোম্পানিতে সততার মাধ্যমেই কাজ করেছে। ওর সম্পর্কে খারাপ কোনো রেকর্ড নেই। কথা শুনে জুনায়েদ চৌধুরী বললেন, খারাপ কোনো রেকর্ড নেই তার মানে তো এটা নয় যে খারাপ হবে না। নিশ্চয় শেষ বয়সে এসে মনে চেয়েছে একটু ফুর্তি করতে, তাই টাকা ছড়িয়েছে। রাহি ঠিক বলেছে, এই ম্যানেজার কিছু করেছে। আরে জুনায়েদ, ও কিছু করেনি, আমি ওকে এমনি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলছে ও নিয়ে নেই। আর এই বিষয়টি নিয়েও ও নিজেই চিন্তিত। আয়াত কিছুক্ষণ ভেবে বলল, তোমরা নতুন এমপ্লয়ি নিয়েছো কবে? এই তো 3 মাস আগে। কতজন নিয়েছো? 2 জন, আর বাকি সব আমাদের পুরনো এমপ্লয়। সে 2 জন এখন কোথায়? কাল তো অফিসে দেখছিলাম। ওকে, তাহলে দেখো আজ অফিসে আসে কিনা। যদি আজ না আসে তাহলে বুঝবে এই 2টার মধ্যেই সেই চোরকে পাবে। তখন আশিয়ান বলল, তুই এত শিওর কি করে? আরে ভাইয়া, সিম্পল ব্যাপারটা বুঝতে পারছো না? আমাদের কোম্পানিতে সব পুরনো এমপ্লয়ি, তারা যদি চাইতো তাহলে আগেই টাকা নিতে পারতো, কিন্তু এতদিন আমাদের অফিসের টাকা হারায়নি। কিন্তু তারা 2জন 3 মাস হলো সবে, এতেই টাকা হারিয়ে গেল। যদি তাদের মধ্যে কেউ চোর হয়ে থাকে তাহলে এই 3 মাসে সে ভালোভাবে অফিসের সব অবজার্ভ করেছে, কে কি করে, কোথায় টাকা রাখে বা ট্রান্সফার হয়, সব দেখে রেখেছে। এখন ডিজিটাল যুগ, একটু বুদ্ধি খাটিয়ে ইন্টারনেটটাকে ভালোভাবে জানলে কারো অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া কোনো ব্যাপার না। তার জন্য সব কিছু দেখা 3 মাস একটু বেশি সময় হয়ে গেছে। যে টাকাটা নিয়েছে সে সব কিছু অবজার্ভ করে সুযোগ বুঝে টাকা নিয়েছে। আমি 80% শিওর টাকাটা সেই নতুন এমপ্লয়িদের মধ্যেই কেউ একজন নিয়েছে। তুই ঠিক বলেছিস আহি, তোর কথাটা সঠিক হতে পারে, আমরা তো এটা ভেবেই দেখিনি। তখন জুনায়েদ চৌধুরী বললেন, রাহিনা বলল, আর হলো নাকি, সব কিছুরই প্রমাণ লাগে। আহা কাকাই, তুমি আমাকে সবসময় এত আন্ডার এস্টিমেট করো কেন বুঝি না। এত কিছুর পরেও তোমার কি আমাকে নিয়ে কোনো সন্দেহ হয়? তখন রেদওয়ান চৌধুরী বলল, তোমাকে আবার মেজ ভাইয়া কবে আন্ডার এস্টিমেট করলো? আরে করেছে, তোমরা কেউ কিছু জানো না। আচ্ছা বাদ দাও, কাকিমণি আমাকে চা দাও। আকি চৌধুরী ওখানে ছিলেন। আয়াতের কথা শুনে তিনি আয়াতের দিকে 1 কাপ চা এগিয়ে দিল আর আনাফের সামনে গিয়ে বলল, আনাফ, তুমি সকালে কি খাও? জুস খাও? এনে দিব? আমি সকালে তেমন কিছুই খাই নাই, একেবারে ব্রেকফাস্ট করি। তখন আয়াত বলল, কাকিমণি তুমি বরং একটা টোস্ট বিস্কিট এনে ওর হাতে দাও, ও চায়ে চুবিয়ে চুবিয়ে খাক, এমনি খেলে শব্দ কি না। কথা বলে আয়াত একটু হাসলো। আনাফ ওর দিকে তাকিয়ে বলল, জান, তুমি কিন্তু
সকাল সকাল আমার সাথে মজা করছো? আমি কিন্তু কিছুই বলিনি, ঠিক আছে? আর আমি চা খাবো না, আমি এখনও ছোট আছি। চা তো বড় মানুষেরা খায়। আমি চা দিয়ে টোস্ট বিস্কুট খাই, কারণ টোস্ট বিস্কুট অনেক শব্দ হয়, সেটা আমার ভালো লাগে না তাই। আরে আমি মজা কোথায় করলাম? আমি তো তোমাকে চা টোস্ট বিস্কুট দিতে বললাম। আর তুমি এখন ছোট নেই, বড় হয়ে গেছো। তুমি বিস্কুটের শব্দের কথা বললে কেন? ওটা তো আমি এমনিই বললাম, তোমাকে মিন করে কিছু বলিনি। তখনই আঁখি চৌধুরী আনাবকে টোস্ট বিস্কুট আর চা দিল। আনাব সেটা দেখে বিস্কুট হাতে নিয়ে চায়ের ভেতর চুবিয়ে ধরে রাখলো। যে পর্যন্ত না ওটা পুরোপুরি ভিজে যাবে তার আগে ওঠাবে না। ওর অবস্থা থেকে সকলে মিটিমিটি হাসতে লাগলো। তখন আশিয়ান বলল, টোস্ট বিস্কুটের কাহিনী কি বলতো? আর বলো না ভাইয়া, ওর সবচেয়ে ফেভারিট বিস্কিট হচ্ছে টোস্ট বিস্কিট, কিন্তু তিনি বিস্কিটের শব্দটা একদম পছন্দ করে না। তাই কখনো চায়ে কখনো কফিতে একদম নরম করে খায়। কিন্তু ওটাই কি আর রিয়েল বিস্কিটের ফিল আসে? মাঝে মাঝে কানে তুলো গুজে তারপর টোস্ট বিস্কুট খায়, যাতে শব্দ না শোনা যায়। এই কথা শুনে সকলে হেসে ফেলল। জুনায়েদ চৌধুরীও না চাইতেও হেসে ফেলল। তখন অহনা বলল, কানে তুলো গুজে সিরিয়াসলি আপু? সিরিয়াসলি। বলে আনাফের দিকে তাকালো। আনাফ অগ্নিচোখে ওর দিকে তাকিয়ে আছে। ও কেন এদেরকে সব বলতে গেল? আয়াত ওর দিকে তাকিয়ে একটু ভয়ে ভয়ে বলল, জানোটা ভিজে গেছে, এখন খাও। নাফি ভাই, নিশান কই? রান্নাঘরে মায়ের কাছে। ওকে, আমার কাছে একটু দাও তো। কেন? আরে আনোই না, তারপর দেখবে। নাফিসা গিয়ে নিশানকে নিয়ে এলো আর আনাফের পাশে বসিয়ে দিল। আনাফ নিশানকে বলল, চাচু আজ তোমায় ভেজা বিস্কুট খাওয়াবে। তুমি জানো এটা খেতে অনেক মজা। আনাফ একটু একটু করে নিশানকে পুরো বিস্কুটটা খাইয়ে দিল। সুন্দরভাবেই খাইয়েছে। তারপর চা নিয়ে আয়াতকে দিল আর বলল, আমি এখন কিছুই খাবো না। তুমি বলেছো খাবার অপচয় না করতে, তাই বিস্কুট নিশানকে খাওয়ালাম। এখন তুমি এই ঠান্ডা চা খাবে, এটা তোমার শাস্তি। আর আমার সাথে একদম কথা বলবে না। জান, আমি তো মজা করছিলাম, তুমি সিরিয়াস কেন নিচ্ছ? তুমি সবাইকে বললে কেন আমি কানে তুলো গুজে বিস্কুট খাই? আচ্ছা বাবা, সরি, আর বলবো না। তোমার কোনো সিক্রেট আমি কাউকে বলবো না, প্রমিস। তুমি ঠান্ডা চা শেষ করো। এক্ষুনি করতে হবে? তো কখন করবে শুনি? আচ্ছা, খাচ্ছি তো। বলে আয়াত এক চুমুকে চাটা শেষ করে ফেললো। তা দেখে আনাফ বলল, গুড গার্ল, এবার থেকে কারো সিক্রেট কারো কাছে শেয়ার করবে না, ঠিক আছে? জো হুকুম মেরে জান। ঠিক আছে মামুনি, এখন তুমি আমার জন্য এক কাপ চা আর টোস্ট বিস্কুট নিয়ে এসো। একথা শুনে সকলে হাসতে নিল। কিন্তু তার আগেই আনাফ বলল, এখন যে হাসবে তাকে 5 কাপ ঠান্ডা চা খাওয়ানো হবে, আর সেটা নিজ দায়িত্বে আমি খাওয়াবো। একথা শুনে সকলের হাসির ভেতরেই রয়ে গেল। নাফিস আর রহনা হাসি চেপে রাখতে না পেরে ওখান থেকে চলে গেল নিজের রুমে গিয়ে হাসতে। আনাপ চায়ের ভেতরে বিস্কুট চুবিয়ে রেখে আয়েশ করে খাচ্ছে। মনে হচ্ছে কোনো রাজা তৃপ্তি সহকারে খাচ্ছে। বাকি সবাই ওকে দেখছে। আয়াত গালে হাত দিয়ে আনাপকে দেখছে। মাশাআল্লাহ ছেলেটা, এর জন্য তো এত কিছু করা। তাকে খুশি রাখতে যে আয়াত সব কিছু করতে পারে। আনাফও যে কোনো মুহূর্তে সকলকে হাসাতে পারে। আঁখি চৌধুরী দাঁড়িয়ে নিজের ছেলেকে দু চোখ ভরে দেখছে। মনে হচ্ছে এ দেখা যেন শেষ হবে না। আনাফের খাওয়া শেষ হলেও বলল, জান এখন ওপরে চলো, তুমি তো আবার ভার্সিটি যাবে। তার আগে দাদুভাই ফুপিমা জান ভাইয়ার সাথে কথা বলতে হবে। চলো। আয়াত আর আনাফ ওপরে চলে গেল। ওরা যেতেই সকলে হেসে ফেলল। এতক্ষণ খুব কষ্ট করে নিজেদের হাসিটা আটকে রেখেছিল। ও যেতেই আশিয়ান বলল, আনাপ, ছেলেটা একটা চমৎকার ছেলে। কিভাবে আহিকে কথার জালে ফাঁসালো, আবার ওকে দিয়ে ঠান্ডা চাও খাওয়ালো, আবার এটাও জানতো আমরা হাসবো তার জন্য, আবার আমাদের থ্রেট দিল। বাপরে বাপ, ওর কাণ্ড দেখে নাফিজা আর অহনা তো চলেই গেল। তখন আয়েশা চৌধুরী বললেন, তা যা বলছিস, ছেলেটা আসতে না আসতেই বাড়িটাকে একদম মাতিয়ে রেখেছে। মনে হচ্ছে নিজের লোক সব। এখন যাও, 8টা বাজতে চললো। অফিসে যাবে তো তোমরা সবাই? হ্যাঁ যাবো তো, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে অফিসের ঝামেলার জন্য। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই রেডি হয়ে আয়, আমি খাবারের ব্যবস্থা করছি। সবাই ওপরে রেডি হতে গেল। আয়াত আর আনাফ সবার সাথে কিছুক্ষণ কথা বলল। তারপর আয়াত রেডি হলো ভার্সিটি যাবে বলে। সবাই জানে মেয়ে এখনো ভার্সিটিতে পড়ে, তাই যেতেই হবে। আনাফ বলল, জান তুমি তো ভালোই ভার্সিটি লাইফ দুবার করে এনজয় করছো। আমিও বড় হয়ে দুবার ভার্সিটিতে ভর্তি হব তোমার মতো। জান ভাইয়া বলেছে ভার্সিটির লাইফ নাকি অনেক মজা। ভার্সিটিতে ওঠো, তারপর দেখতে পাবে ভার্সিটি লাইফ মজা না সাজা। এখন তো আমি বাধ্য হয়ে করছি, না হলে আমি কখনোই ভর্তি হতাম না আবার। ওরা দুজন নিচে আসলো। আয়াত সবসময় আনাফকে খাইয়ে দিল। ওকে খাইয়ে দাইয়ে ওর থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো অহনাকে নিয়ে। আনাফকে দেখে রাখার দায়িত্ব কাকিমণিকে দিয়ে এসেছে
ওর আর চিন্তা নেই। আয়াতরা ভার্সিটি আসলো। সব কটা ক্লাস করে ও তাড়াতাড়ি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু অহনা আসছে না। তখন আয়াজ আর অনিক আসলো ওর কাছে। অনিক এসে আয়াতকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হার্টলেস, কেমন আছো তুমি? অনেকদিন পর আবার তোমাকে দেখলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা দিনকাল কেমন চলে পুরনো বন্ধুদের ছাড়া? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। হার্টফুল আছে তো মাই বেস্ট ফ্রেন্ড। ভালো তো। তা তোমার হার্টফুল এভাবে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? এমনি তো মুখে খই ফুটে। আজ আয়াতের দিকে তাকিয়েছিল। ওর কথা বলেই ও বলল, আসলে আমি একটা জিনিস নিয়ে একটু নার্ভাস আছি। কি নিয়ে নার্ভাস শুনি? তোমাকে বলা যাবে না। আচ্ছা বাদ দাও, কালকে আমাদের ঘুরতে যাওয়া ক্যান্সেল হলো না, তাই আমি ভেবেছি আজ তোমাদের নিয়ে আর আমার সব বন্ধুদের নিয়ে একটু ঘুরবো, আড্ডা দেব। এখন তো শুধু বিকালটুকুই আছে, এর ভেতর কোথায় ঘুরবে? কাছে একটা ক্যাফে আছে, আমরা বরং ওখানে যাব। হ্যাঁ হাঁট, চলো না, অনেক দিন ধরে আড্ডা দেওয়া হয় না আমাদের সেই ছোটবেলার মতো। আচ্ছা ঠিক আছে, ওটা যখন কাছে আছে কোনো প্রবলেম হবে না। তখন আয়াজ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার জান, অহনা, নাফিজা ভাবি আর নিশান 4টার সময় ওখানে পৌঁছে যেও। কালই বোধহয় ইশরাত অহনাকে বলেছে ঘুরতে যাওয়ার কথা। আমি ক্যাফের লোকেশন পাঠিয়ে দেবনি। আচ্ছা ঠিক আছে। আহি, আমার একটা কথা রাখবে? কি বলো না। আয়াজের হাতে একটা শপিং ব্যাগ ছিল। এক হাত পেছনে করেছিল বলে আয়াত দেখতে পায়নি। ও হাতটাকে সামনে এনে বলল, আহি, আমি তোমার জন্য একটা গাউন আর হিজাব কিনেছি, তুমি প্লিজ আজ এটা পরে আসবে। এই কথা শুনে আয়াতের একটু সন্দেহ হলো, ও কি কেউ করতে চাইছে। ও বলল, আমার তো অনেক জামা আছে, তোমার আবার গিফট দেওয়ার দরকার কি? আমার লাগবে না, তুমি বরং ইশরাতকে দিও। আহিয়ানা, কেউ কিছু হাদিয়া দিলে সেটা নিতে হয়। তুমি তো জানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো হাদিয়া হারাম না হলে ফিরিয়ে দিত না। তুমি তার উম্মত হয়ে এরকম করবে? আর তাছাড়া আমি ইশরাত কেউ একটা গাউন কিনে দিয়েছি। কথার চালে ফাঁসাচ্ছ। তুমি জানো এরকম বললে আমি নিব, তাই তুমি এই কথাগুলো বললে। আরে না, আমি তো ফ্যাক্ট বললাম, এবার নাও। আয়াত ওর থেকে প্যাকেট নিল। তখনই অহনা আর ইশরাত চলে এলো। ইশরাত অহনাকে সব বলে রেখেছে, তাই আয়াতের হাতে প্যাকেট দেখেও কিছু বলল না। ওরা আসতে আয়াত চলে আসতে নিল। তখন আয়াজ বলল, আহি, তুমি কিন্তু এই ড্রেসটাই পরে আসবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক 4টায় আসবে, মনে থাকবে অহনা? তুই কিন্তু সবাইকে সময় মতো নিয়ে আসিস। ওরা বাড়িতে চলে গেল। আয়াজ অনেককে সব বলেছে, তাই ও আয়াজকে হেল্প করবে। আনাফকে দেখতে পেল ওর জন্য সোফায় বসে অপেক্ষা করছে। আনাফ দৌড়ে গিয়ে আয়াজকে জড়িয়ে ধরলো আর বলল, কখন থেকে অপেক্ষা করছি জানো তুমি? আসছই না। আর বলো না, ওই একটু দেরি হলো, সরি। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে এটা কি? এটা একটা গ্রাউন্ড আছে, আয়াজ দিয়েছে। আজ বিকেলে আমরা সবাই একটা ক্যাফেতে যাব। সতীন না, মানে আয়াজ ভাইয়া কি শুধু তোমারই গিফট করেছে নাকি অহনা আপুকে করেছে? তখন অহনা বলল, না, আনাপ আমাকে আজ দেয়নি, তবে এর আগে আয়াজ ভাইয়া অনেক গিফট করেছে। আনাপ সব শুনে বিড়বিড় করে বলল, জরুর ডাল মে কুচ কালা হে। কাল সতীন বলল আমার সামনে বিয়ে করে নিয়ে যাবে, নিশ্চয়ই আজ জানকে প্রপোজ করবে। আমার কথা তার এত গায়ে লাগলো। ওকে, আমিও দেখি কি কি করে সতীন। তবে আমি তো এটাই চাচ্ছিলাম যাতে সব তাড়াতাড়ি হয়। এটা তো আমার আর জানের প্ল্যান, অথচ কেউ ধরতেই পারবে না। কি বিবির করা হচ্ছে? আচ্ছা, আজ কাউকে জানাওনি তো তুমি? আরে না, আমি তো ভদ্র ছেলে, আমি আবার কি করব? আনাপ সত্যিই ভদ্র ছেলেও, ও কি কিছু করতে পারে নাকি? বেশি কিছু করেনি, নিশানকে নিয়ে খেলছিল। খেলতে খেলতে মনে হলো নিশানকে একটু সাজানো দরকার। আমার ড্রেসিং টেবিলে কিছু সাজার জিনিস ছিল, সেগুলো নিয়ে নিশানকে সাজিয়েছে। চোখে কাজল দিয়েছিল, এতটাই যে পুরো মুখে কালি দিয়ে ভরে গেছিল। তারপর মাথায় চাঁদ এঁকেছিল, ইনি উপরে পাউডারও লাগিয়েছিল। ঠোঁটে লিপস্টিক। আমার ছেলেকে আস্ত একটা পেতনি বানিয়ে দিয়েছিল। আমার ছেলেটা আয়নায় নিজের চেহারা দেখে নিজেই সে কি কান্না। জান, এগুলো কি করেছো? তুমি তো এখন বড় হয়েছো, তাহলে? আসলে জান, নাফি ভাবি তো কোনো কাজ ছিল না, আমারও সময় কাটছিল না, আর নাফি ভাবি কাজও করে না, তাই নিশানকে ওভাবে সাজিয়েছি যাতে নাফি ভাবি একটু কাজ করে আর আমারও সময়টা কেটে যাবে। কি, আমার কোনো কাজ নেই? আর আমি কাজ করি না? আমি আসার পরে তো তোমাকে কাজ করতে দেখলাম না, সব তো আমার মামুনি গ্রুপই করে। আহি, দেখেছো তোমার জানের কথা?
আমাদের বাড়িতে তো কাজ নেই, আর যা কাজ আছে সেগুলো মা কাকিমারাই দেখে, আর ভাবি কেউ কাজ করতে দেয় না, তাই ভাবি কোনো কাজ করে না। এরপর থেকে আর এরকম করবে না, ঠিক আছে? এখন ভাবিকে সরি বলো। সরি নাফি ভাবি, নিশানকে কখনো আর সাজাবো না আমি, কিন্তু আমার শখ হয়েছে তোমাকে ওভাবে একদিন সাজিয়ে দেবো পেতনি। তবে রে, আরাবকে আর পাইকে ও দৌড়ে ওপরে গেল। বাকি সবাই ওর কাণ্ডে হেসে উঠল। আয়াত মুচকি এসে বলল, ভাবি কিছু মনে করো না, ওই এমনই।